হাই গাইস, দিস ইজ গীতা। গাইস, যারা ইংলিশে কনফিডেন্টলি ফ্লুয়েন্ট কথা বলতে চাও তাদের ইংলিশ গ্রামার সম্বন্ধে নলেজ থাকা কিন্তু খুবই প্রয়োজন। আজ আমরা শিখব ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট একটি বেসিক টপিক, পার্ট অফ স্পিচ এর ব্যবহার। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ শব্দটির অর্থ হচ্ছে বাক্যের অংশ। পার্ট অফ স্পিচ এর ডেফিনেশন হচ্ছে a name given to a word based on its job is called part of speech। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে যে শব্দ ব্যবহার করা হয় সেই শব্দকে তাদের কাজ অনুযায়ী আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, যাকে বলা হয় পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচকে প্রধানত 8টি ভাগে ভাগ করা হয়েছে। এই 8টি ভাগ হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। চলো এবার এই 8 প্রকারের পার্ট অফ স্পিচ সম্বন্ধে একটু ডিটেইল জানার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা দেখব পার্ট অফ স্পিচ নাউন এর ব্যবহার। হোয়াট ইজ নাউন? নাউন শব্দটির অর্থ হচ্ছে বিশেষ্য, যার ডেফিনেশনটা তোমরা একবার দেখে নাও। এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, থিংস, প্লেস, আইডিয়া অর কোয়ালিটি অফ এ পারসন। অর্থাৎ নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ব্যক্তির ধারণা কিংবা কোনো ব্যক্তির কোয়ালিটি ইত্যাদির নাম। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি নাউনকে 3টা ভাগে ভাগ করে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমত সিন, অর্থাৎ দেখা যায় এমন কিছু নাউন। কি কি দেখা যায়? যেমন চেয়ার, একটি নাম। টেবিল, টেবিল তো তোমরা বুঝতেই পারছো। বুক, পেন। এই চেয়ার, টেবিল, বুক, পেন এগুলো আমরা দেখতে পাই। দিস ইজ নাউন। ফিল, ফিল করা যায় এমন কিছু নাউন। কি কি ফিল করা যায়? ইয়ার, ইয়ার অর্থাৎ বাতাস। আমরা বাতাস তো চোখে দেখতে পাই না, বাতাসকে আমরা ফিল করতে পারি। হ্যাপিনেস, খুশি, খুশিকে আমরা দেখতে পাই না, এটা শুধু আমরা অনুভব করি, এটা একটা নাউন। তারপর যেমন আসছে স্যাডনেস, দুঃখ, ইলনেস, অসুস্থতা, সফটনেস, হার্ডনেস। এই সবগুলো শব্দ, এগুলো শুধু ফিল করা যায়, এগুলোকে চোখে দেখা যায় না কিংবা টাচ করা যায় না। নেক্সট আসছে টাচ, অর্থাৎ স্পর্শ, স্পর্শ করা যায় এমন কিছু নাউন। এগুলো কি কি দেখো? চেয়ার, টেবিল, বুক, ফ্যান। চেয়ার আমরা দেখি অর্থাৎ টাচেবল কিংবা আমরা স্পর্শ করতে পারি। বুক, বুক আমরা পড়ি, এটাকে আমরা যেমন দেখতেও পারি তেমন এটাকে স্পর্শ করতে পারি। এখানে 3 ধরনের নাউন দেওয়া হয়েছে। সিএবল, দেখা যায় এমন কিছু নাউন। ফিল, অনুভব করা যায় এমন কিছু নাউন। এবং টাচ করা যায় এমন কিছু নাউন। চলো এবার একটা উদাহরণ দেখি। যেমন আই লিভ ইন ত্রিপুরা। আমি ত্রিপুরাতে থাকি। আমি কোথায় থাকি? ত্রিপুরা। ত্রিপুরা একটি স্টেটের নাম। আই মিন দিস ইজ নাউন। তারপর যেমন মাই ফাদার লাইকস ক্রিকেট, অর্থাৎ আমার বাবা ক্রিকেট পছন্দ করেন। ক্রিকেট একটি খেলার নাম। দিস ইজ নাউন। বাবা, বাবা এটা অবশ্যই নাউন, এটা বুঝতেই পারছো। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কয়টা নাউন আছে? 2টা শব্দ। ফাদার শব্দটি একটি নাউন, ক্রিকেট শব্দটিও একটি নাউন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট দেখি। নেক্সট পার্ট অফ স্পিচ প্রোনাউন। প্রোনাউন শব্দটির অর্থ হচ্ছে সর্বনাম, যার ডেফিনেশনটা হচ্ছে এ প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকেই প্রোনাউন বলা হয়ে থাকে। একটা উদাহরণ দেখো, গীতা ইজ এ ডক্টর। গীতা একজন ডাক্তার। এখানে বুঝতেই পারছো গীতা একটা নাউন। তারপরে লেখা হয়েছে গীতা সিংস ভেরি ওয়েল। গীতা খুব ভালো গান করে। আবার বলা হয়েছে গীতা অলসো ডান্স ওয়েল, এবং গীতা ভালো ডান্সও করে। বারবার গীতা 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 শব্দটা শুনতে কেমন যেন একটা অড লাগছে না? অনেকটা অদ্ভুত লাগছে, বারবার গীতা গীতা গীতা। এবার আমরা এই গীতা নাউনের পরিবর্তে আর কি লিখতে পারি সেটা দেখো। যেমন প্রথমে লিখলাম গীতা ইজ এ ডক্টর। এবার গীতার পরিবর্তে লিখব শি sings very well. She also dance well. অর্থাৎ গীতা একজন ডাক্তার, she sings very well। এবার গীতা না বলে গীতার পরিবর্তে আমরা she লিখেছি, এবং সে খুব ভালো গান করে। তাছাড়া কি করে? সে ভালো ডান্সও করতে জানে। অর্থাৎ এখানে she শব্দটি নাউন
গীতাকে বদলে দিয়েছে। অতএব এখানে she হচ্ছে একটি প্রোনাউন। আমি নিচে কিছু প্রোনাউনের উদাহরণ দিয়েছি। এই প্রত্যেকটা শব্দ হচ্ছে প্রোনাউন, যেমন I, you, we, they, he, she, it, him, her, this, that, them, someone, somebody, etc. These all are pronoun. এই সবগুলো শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই এগুলো প্রোনাউন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট দেখি। নেক্সট পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ এর ডেফিনেশন হচ্ছে an adjective describes or modifies or gives more information about noun or pronoun. অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে আরো বেশি ইনফরমেশন দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। দেখো, হয়তো আমরা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে ভালো বলি, নয়তোবা খারাপ বলি, নয়তোবা এমন কিছু বলি যা ভালোও নয় খারাপও নয়, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। চলো কিছু উদাহরণ দেখি। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিছু গুড অ্যাডজেক্টিভ, কিছু ব্যাড অ্যাডজেক্টিভ এবং কিছু নিউট্রাল অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়েছি। তোমরা আশা করি খুব সহজে বুঝবে। যেমন এখানে গুড অ্যাডজেক্টিভ। গুড অ্যাডজেক্টিভ কি? কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে, যেমন ব্রেভ, সাহসী, ছেলেটি খুবই সাহসী, দ্যাট বয় ইজ ব্রেভ। বিউটিফুল, সুন্দর, দ্যাট গার্ল ইজ বিউটিফুল। অর্থাৎ কি, কারো সম্বন্ধে আমি ভালো ভালো কিছু বললাম, দ্যাট ইজ গুড অ্যাডজেক্টিভ। অনেস্ট, সৎ, ইন্টেলিজেন্ট, হ্যান্ডসাম, হার্ড ওয়ার্কিং। এবার কিছু ব্যাড অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে খারাপ কিছু অ্যাডজেক্টিভ, যেমন আগলি, ডিসঅনেস্ট, টিমিড অর্থাৎ ভীতু, কাওয়ার্ড, কাপুরুষ। কোনো ব্যক্তিকে আমরা বলি না যে ওই ছেলেটি কাপুরুষ, দ্যাট বয় ইজ কাওয়ার্ড। আগলি, দ্যাট গার্ল ইজ আগলি। তারপর নিউট্রাল, এমন কিছু অ্যাডজেক্টিভ যেটা কারো সম্বন্ধে আমি খারাপও বলবো না, ভালো বলবো না। অর্থাৎ ধরো একটি মেয়ে, সে খুব ভালো স্বাস্থ্যবান, কিংবা ধরো একটা ছেলে লম্বা, এবার সে যদি তার যদি বডি লম্বাই হয়ে থাকে তাহলে তো তাকে আমরা লম্বাই বলবো, তাকে অন্য কিছু বলতে পারবো না। অর্থাৎ লং, শর্ট, লিন অর্থাৎ পাতলা, হেলদি, এই সবগুলো শব্দ হচ্ছে নিউট্রাল অ্যাডজেক্টিভ। একটা উদাহরণ দেখি, যেমন শিল্পা is an intelligent girl. শিল্পা একজন ইন্টেলিজেন্ট গার্ল। শিল্পা, এখানে এই গার্ল এবং শিল্পা এই দুটো শব্দ হচ্ছে নাউন। এবার এই শিল্পা নামক যে মেয়েটি, তাকে বিশেষিত করছে কোন শব্দটা? ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী। এই শব্দটি গার্ল শব্দকে বিশেষিত করছে, মানে বিশেষণ করেছে কে? অ্যাডজেক্টিভ। অতএব ইন্টেলিজেন্ট শব্দটি কি হচ্ছে? এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে গুড অ্যাডজেক্টিভ। এবার ধরো বলছি শিল্পা ইজ এ আগলি গার্ল। আগলি গার্ল, শিল্পা একটি বিশ্রী মেয়ে। এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে ব্যাড। এটা হচ্ছে ব্যাড অ্যাডজেক্টিভ। এবার ধরো বলছি শিল্পা ইজ এ হেলদি গার্ল। HEALTHY, হেলদি গার্ল। হেলদি গার্ল, শিল্পা একটি হেলদি গার্ল। এখানে হেলদিটা কি ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে নিউট্রাল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? নেক্সট পার্ট অফ স্পিচ ভার্ব। ভার্ব শব্দটির অর্থ হচ্ছে ক্রিয়া। এই ভার্বের ডেফিনেশন হচ্ছে ইট শোস অ্যান অ্যাকশন অর স্টেট অফ অ্যান অবজেক্ট। অর্থাৎ যে শব্দ সেন্টেন্সে অবজেক্টের কাজ কিংবা তার অবস্থা প্রদর্শন করে তাকে ভার্ব বলা হয়ে থাকে। এই ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যথা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। চলো দেখি মেইন ভার্ব কোনগুলো এবং অক্সিলারি ভার্ব কোনগুলো। দেখো এখানে মেইন ভার্ব, যেমন কাম, আসা, গো, যাওয়া, ইট, খাওয়া, স্লিপ, ঘুমানো, স্পিক, বলা, ক্রাই, প্লে, ইট, এটসেট্রা। দিস অল আর মেইন ভার্ব। যেমন ধর আমি বলছি আই স্লিপ, আই স্পিক, আই লাভ। এই স্পিক, স্লিপ, লাভ এই শব্দগুলো হচ্ছে মেইন ভার্ব। এবার দেখো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, হ্যাজ বিন, have been, had been, etc. These all are auxiliary verb হয়ে যাবে। যেমন he is writing,
হি ইজ রাইটিং অর্থাৎ সে লিখছে। লেখার কাজটা কখন হচ্ছে? এখন। ইজ এটা হচ্ছে প্রেজেন্ট অক্সিলারি ভার্ব। তাহলে এখানে লেখার সময়টা কি বোঝাচ্ছে, অবস্থাটা কি বোঝাচ্ছে? বর্তমান কালে। তাহলে এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা নাকি প্রেজেন্ট ফর্মে আছে, তারপর নেক্সট উদাহরণ, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি মার্কেটে যাচ্ছিলাম, বাজারে যাচ্ছিলাম। আমার যাওয়ার কখন যাচ্ছিলাম? পাস্টে, অতীতে যাচ্ছিলাম। এখানে ওয়াজ এটা হচ্ছে পাস্ট অক্সিলারি ভার্ব। তাহলে যাওয়ার সময়টা কখন হয়েছিল? অতীতে হয়েছিল। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে পাস্ট অক্সিলারি ভার্ব। এই ওয়াজটা হচ্ছে পাস্ট অক্সিলারি ভার্ব। নেক্সট উদাহরণ দেখো, যেমন মাই সিস্টার ওয়াজ এ টিচার, অর্থাৎ আমার বোন একজন টিচার ছিল। দেখো এই সেন্টেন্সে কোনো ধরনের কিন্তু অ্যাকশন হচ্ছে না, এখানে শুধু ওয়াজ অক্সিলারি ভার্বের দ্বারা বোঝাচ্ছে যে আমার বোন অতীতে একজন শিক্ষক ছিল, অর্থাৎ এখানে অবজেক্টের অবস্থা প্রদর্শন করেছে। আই হোপ যে তোমরা ভার্বের ব্যবহারটা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট পার্টিসিপেন্টস দেখি। লেটস সি হোয়াট ইজ নেক্সট। নেক্সট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দটির অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, যার ডেফিনিশন হচ্ছে it modifies or describes a verb, adjective or another adverb। অর্থাৎ এমন একটি শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদিকে বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এখানে আমি অ্যাডভার্বের কিছু উদাহরণ দিয়েছি, যেমন how, when, first, slowly, very, enough, before, yet, still, obviously, delightfully, yesterday, etc. These all are the examples of adverb। চলো একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। যেমন গৌরব runs slowly। গৌরব ধীরে ধীরে দৌড়ায়। দৌড়ানোটা কি? এটা হচ্ছে একটা ভার্ব। এবারে এই দৌড়ানো শব্দটাকে কোন শব্দটা বিশেষিত করছে? স্লোলি। স্লোলি শব্দটা এখানে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? এবার নেক্সট দেখো, গৌরব runs very slowly। গৌরব দৌড়ায় আস্তে আস্তে। এবারে আস্তে আস্তে শব্দটাকে আর কি বিশেষিত করেছে? ভেরি শব্দটা। সে দৌড়ায় কিভাবে? খুব ধীরে ধীরে। এই যে ভেরি স্লোলি, তাহলে এখানে ভেরি এবং স্লোলি দুটো শব্দই হচ্ছে অ্যাডভার্ব। বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট প্রিপজিশন। প্রিপজিশন শব্দটির অর্থ হচ্ছে পদান্বয়ী অভয়, যার ডেফিনিশনটা হচ্ছে a word that shows relation of a noun and pronoun to another word is called preposition। অর্থাৎ এমন একটি শব্দ যা অন্য কোনো নাউন কিংবা প্রোনাউন এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এখানে আমি কিছু প্রিপজিশনের উদাহরণ দিয়েছি, যেমন in, at, upon, under, up, down, across, behind, in front of, on, off, by, for, from, without, into, above, about, between, around, etc. These all are the example of preposition। preposition অনেকগুলো যা লিখতে লিখতে শেষ হবে না, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। যত পড়বে তত বেশি জানতে পারবে। চলো একটা উদাহরণ দেখাই, যেমন the book is on the table। বইটি কোথায় আছে? টেবিলের উপর। এখানে বইয়ের অবস্থার কথা বোঝানো হয়েছে। বইটা কোথায় আছে? টেবিলের উপর। তাহলে এখানে বুক এবং টেবিল এর মধ্যে সম্পর্ক কে স্থাপন করেছে? এই অন প্রিপজিশন। বুঝতে পেরেছো? নেক্সট ওয়ান ইজ কনজাংশন। কনজাংশন শব্দটির অর্থ হচ্ছে সংযোজক অভয়, যার ডেফিনিশনটা হচ্ছে a word that joins two words, sentence or clauses is called conjunction। অর্থাৎ এমন একটি শব্দ যা অন্য দুটি শব্দ বা ওয়ার্ড অথবা অন্য দুটি সেন্টেন্স বা ক্লজেস বা অনুচ্ছেদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কনজাংশন। এখানে দেখো and, or, but, else, that, both, as well as, such as, either or, neither nor, no sooner than, etc. এই সবগুলো হচ্ছে কনজাংশন। চলো একটা উদাহরণ দেখি, যেমন run and
শ্যাম আর স্টাডিং। অর্থাৎ রাম এবং শ্যাম স্টাডিং মানে পড়াশোনা করছে। এখানে রাম এবং শ্যামের মধ্যে কোন সম্পর্ক স্থাপন হয়েছে? এন্ড শব্দের দ্বারা রাম এবং শ্যাম দুজনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এন্ড হচ্ছে কি? কনজাংশন। এন্ড হচ্ছে কনজাংশন। বোঝা গেছে? ক্লিয়ার? লেটস সি লাস্ট টাইপ অফ পার্ট অফ স্পিচ এন্ড দ্যাট ইজ ইন্টারজেকশন, যার অর্থ হচ্ছে বিস্ময় বা আবেগসূচক অভয়। যার ডেফিনিশনটা একবার দেখে নাও। ইন্টারজেকশন ইজ ইউজড টু এক্সপ্রেস সাডেন স্ট্রং ইমোশন, অর্থাৎ হঠাৎ করে মানে বিস্ময়সূচক কোনো আবেগ বা ফিলিং প্রকাশ করাকে ইন্টারজেকশন বলা হয়। ইন্টারজেকশন শব্দটি সবসময় তোমরা দেখবে এইভাবে একটা টান দিয়ে নিচে এই বিন্দু, এই চিহ্নটাকে বলা হয় ইন্টারজেকশন মার্ক। এখানে কিছু উদাহরণ দিয়েছি, যেমন ওয়াও, ও গড, ওএমজি মিন্স ও মাই গড, চেয়ার, হুররে, এই সবগুলো হচ্ছে ইন্টারজেকশন। একটা উদাহরণ দেই, যেমন ওয়াও, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, অর্থাৎ কি বিস্ময়সূচক একটা সারপ্রাইজ। তারপর যেমন হুররে, হুররে লেখার পর আমরা এই চিহ্নটা দেব, হুররে উই ওন দ্য ম্যাচ, অর্থাৎ হুররে আমরা এই ম্যাচ জিতে গেছি। বুঝতেই পারছো, মানে হঠাৎ করে কোনো ফিলিং, হঠাৎ করে কোনো আবেগ এমন প্রকাশ করাকে আমরা ইন্টারজেকশন বলে থাকি। গাইস, এটা হচ্ছে পার্ট অফ স্পিচের ইন্ট্রোডাক্টরি ক্লাস। পার্ট অফ স্পিচের প্রত্যেকটা ভাগের ডিটেইল ভিডিও নিয়ে আমি আসছি খুব শীঘ্রই। টিল দেন তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।